সৌরভ বা এনিওয়ান বোর্ড দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া, দেখা হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের হিন্দু লয়ের সেকেন্ড ক্লাস হবে। অ্যাজ পার দ্য রুটিন আমাদের হচ্ছে প্রপার্টি রিলেটেড পার্ট নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল। আমি একটু সিদ্ধান্তটা কিছুটা চেঞ্জ এনেছি আপনাদের ভালোর জন্য। সেটা হচ্ছে আমরা পুরো দেবনাথ স্যারের বইটাকে নোট করে ফেলাবো এই ক্লাসের মধ্যেই, যাতে করে আলাদা করে আপনাদের কোনো ধরনের প্রেসার ক্রিয়েট না হয়। কেমন? আলাদা করে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট না হয়, এর জন্য আমি এখনই আপনাদের একটু গুছিয়ে দেই। আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট হলেও যতটা নোট নিয়ে পারেন নিয়ে ফেলবেন, অথবা রেকর্ড ক্লাস দেখবেন। এতেও যদি সমস্যা, আপনি প্রিভিয়াস মানে আবার প্রয়োজনে পরবর্তীতে যখন করবেন দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। যদি একান্তই জয়েন করতে খুব সমস্যাটা হয়, তাহলে একটু আমার ভাই বোন আপনারা চেষ্টা করবেন আমার এই লিঙ্কটা, ক্লাসের লিঙ্কটা একটু আপনারা মেসেঞ্জারে গ্রুপগুলোতে আবার নতুন করে একটু শেয়ার করে দিবেন। একটু কোঅপারেট করেন, যেহেতু আমাদের এটা পাবলিক প্ল্যাটফর্ম, একটু তো ঝামেলা হতেই পারে। আপনারা কোঅপারেট করলে আমার ক্লাসটা নিতে একটু সুবিধা হবে। হিন্দু লয়ের আমরা আজকে হচ্ছে প্রপার্টি পার্টটা চেষ্টা করব, অন্তত প্রপার্টি পার্ট দেবনাথ স্যারের বই থেকে খুব ভালোভাবে শেষ করে দেওয়ার। দেখি আমরা পারি কিনা এবং কত সহজভাবে উপস্থাপন করা যায়। দেবনাথ স্যারের একদম বইয়ের প্রথম পেজে প্রথম অধ্যায়টাতে আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন অফ দ্য হিন্দু ল। আপনারা হিন্দু লটাকে কোথায় কোথায় প্রয়োগ করতে পারেন, হিন্দু লটা কিভাবে এসেছে, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হতে পারে, মানে এক্সেপ্ট হিন্দুস, আর কাদের জন্য এই লটা অ্যাপ্লিকেবল হতে পারে, এই ধরনের কোশ্চেন চলে আসবে। আচ্ছা, আমরা জানি হিন্দু পার্সোনাল ল, আইনটার মূল নাম হচ্ছে হিন্দু পার্সোনাল ল, হিন্দুদের ব্যক্তিগত আইন, তাই না? পার্সোনাল ল বলতে সাধারণত এখানে ফ্যামিলি লটাকে রিলেট করা হয়। এই হিন্দু পার্সোনাল ল এটা খুবই কমন সেন্স যে এটা হিন্দুদের জন্য অ্যাপ্লিকেবল, এটা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। এছাড়া এই হিন্দু লটা কিন্তু আরো কয়েকটা ধর্ম বা হচ্ছে বিভিন্ন গোত্রের মধ্যেও অ্যাপ্লিকেবল হয়ে থাকে, বা বিভিন্ন উপজাতিদের মধ্যেও অ্যাপ্লিকেবল হয়ে থাকে। বিশেষ করে বৌদ্ধ ধর্ম, তাদের ক্ষেত্রে হিন্দুলা অ্যাপ্লিকেবল, তারা হিন্দুলা ফলো করে। জৈন, শিখ এবং সাঁওতাল। প্রিলিমিনারিতে কোশ্চেন আসতেই পারে যে হিন্দু পার্সোনাল ল কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অথবা হিন্দু ল দ্বারা কারা শাসিত হয় না। শাসিত হয় এই ধরনের ব্যক্তিরা, কারা হয় না, এই বাদে যারা আছে তারা হিন্দু ল দ্বারা কোনোভাবে তাদের জন্য মানে সমস্যা নাই, তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় সেই আইনটা। আচ্ছা, এখন হিন্দু ল অনেক ক্ষেত্রে তো এখন যেটা দেখা যায় যে হিন্দু আইন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দা প্রেজেন্ট সিনারিও অফ দ্য ওয়ার্ল্ড, যে একজন হিন্দু ব্যক্তি অন্য কোনো ধর্মের ব্যক্তিকে বিয়ে করতেছে, অথবা একজন খ্রিস্টান ব্যক্তি একজন হিন্দু ব্যক্তিকে বিয়ে করতেছে, হয় এরকম। আমরা এগুলো খুবই দেখি, বিশেষ করে যারা ইন্ডিয়া কেন্দ্রিক তারা অবশ্যই জানবেন, এই বিষয়ে ভালো ধারণা থাকতে পারে। ওইখানে কিন্তু অনেক লিবারেলিজম চলে আসছে, বাংলাদেশে এতটাও এখনো আসেনি। তো ওই ক্ষেত্রেও কিছু কোশ্চেন চলে আসবে যে আসলে একজন হিন্দু যদি একজন খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম বা অন্য কোনো ধর্মের ব্যক্তির সন্তানদের বিয়ে করে, তাদের যে বাচ্চা হবে, তাদের যে সন্তান হবে, তারা আসলে কি বৈধ সন্তান হবে নাকি অবৈধ সন্তান হবে, তারা বৈধ সন্তান হবে নাকি অবৈধ সন্তান হবে, এটা নিয়ে একটা কোশ্চেন আসে। আপনারা কাইন্ডলি একটু এটা দেখার ট্রাই, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আচ্ছা, ভাইয়া, পেজ নাম্বার কত? আমি ওভারঅল বলতেছি, শুধু পেজ দিয়ে বলতেছি এমন না, মানে আমি এগুলোর সাথে নিজের মতো করে বলতেছি, আপনারা চাইলে তুলে নিতে পারেন। আমি একবার প্রথম পেজ থেকে শুরু করছি, হিন্দু লয়ের দেবনাথ স্যারের প্রথম পেজ থেকে একদম। আচ্ছা, হিন্দু লয়ের সোর্সেস গুলো খুবই ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট এই সেন্সে এখান থেকে প্রিলি এবং রিটেন উভয় কোশ্চেন গুলো এখান থেকে চলে আসে। যদি আমাদের আজকে ল্যান্ডের ক্লাস, কিন্তু আমি ওভারঅল একটু শেষ দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, যাতে করে আমার ভাই বোনের একটু কষ্ট কম হয়। আচ্ছা, হিন্দু লতে সোর্সের মধ্যে শ্রুতি, স্মৃতি এরকম অনেক কিছু আছে। একটা পাবেন শ্রুতি, একটা পাবেন শ্রুতি, এরপরে পাবেন স্মৃতি। আমি ইংরেজিতে লিখতেছি কারণ হচ্ছে যারা ইংরেজিতে পরীক্ষা দেবে তাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, শ্রুতি পাবেন, স্মৃতি পাবেন, এরপরে পাবেন ব্যাখ্যা, বা যাকে আমরা কমেন্টারিজ বলে থাকি। এগুলো আমি ব্যাখ্যা করব, একটু লিখে নিন। এরপরে আমাদের এই কমেন্টারিজ এর পরে আসে প্রথা, কাস্টম। তারপরে আপনি পাবেন জুডিশিয়াল ডিসিশন, তারপরে পাবেন অ্যাক্ট অফ লেজিসলেচার, মানে আদালতের যে বিভিন্ন সরি বিভিন্ন যে আইনগুলো প্রণয়ন হয়, অথবা জুডিশিয়াল ডিসিশন গুলো, আদালতের যে রায়গুলো আসে। এবার জাস্টিস ইকুইটির যে প্রিন্সিপাল, এইটা। এর বাইরে সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ফ্যাক্টাম ভ্যালিড।
এই প্রিন্সিপালটা দিয়ে বহুতবার রিটেন কোশ্চেনও আসছে। এগুলো নিয়ে কথা বলবো। আরো কিন্তু 2-3টা আমি বললাম না, জুডিশিয়াল ডিসিশন, অ্যাক্ট অফ দা লেজিসলেচার, এরপর ইকুইটি জাস্টিসের প্রিন্সিপাল, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম না। দেখেন, শ্রুতি স্মৃতি এই দুইটা জায়গা আপনারা যারা হিন্দু লয়ের ম্যাথ নিয়ে ভয় পাবেন, যদি ভয় নাও পেয়ে থাকেন, এই দুইটার পার্থক্যটা একটু ভালোভাবে পড়বেন। শ্রুতি এবং স্মৃতির পার্থক্যটা, যে দুইটা জায়গায় মূল পার্থক্য কি, তাহলে যেটা হবে প্রিলি রিটেনের যেখানের কোশ্চেনে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শ্রুতির আপনারা যারা হিন্দু আছেন, হিন্দু ভাই বোনরা বলতে পারবেন, যাকে আমরা বলি বেদাস বা বেদ। শ্রুতির আর এক নাম হচ্ছে বেদ। আমরা জানি হিন্দু আইনে মানে আমি ভুল না করলে 4টা বেদ আছে। 4টা বেদের নাম কি কি বলেন? যজুর্বেদ, সামবেদ আর কি? যজু, অথর্ব। তাইলে এই 4টা বেদ আছে। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে হিন্দু পার্সোনাল ল অনুযায়ী বেদের সংখ্যা কয়টা, বেদ কতটি? বেদ হচ্ছে কাইন্ডা আমাদের কোরআনের মতো, তাই না? আমাদের মুসলমান ধর্মের জন্য কোরআন, হিন্দুদের ধর্মের জন্য প্রধান বেদ। বেদ হচ্ছে 4টা আছে, তাই না? আমি ওই ছোটবেলায় আমার বন্ধুদের থেকে শুনতাম, ওই 2-1টা এর জন্য মনে আছে এখনো, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, আর একটা যেন কি আছে এরকম ভুলে গেছি। আচ্ছা, অথর্ব, হ্যাঁ। তো এই বেদগুলো হিন্দু আইনে আমরা যখন যাব তখন দেখবেন এই বেদকে বলা হয় হিন্দু আইনের মূল উৎস, একদম মূল উৎস হিসাবে ধরা হয়। যেমনটা আমরা মুসলিম আইনে কোরআন শরীফকে কি বলি, প্রধান ধর্মগ্রন্থ বা আমাদের মুসলিম আইনের মূল উৎস, তাই না? আচ্ছা, এখন এই বেদ বেদ কোন ব্যক্তি সংকলন করেছে, এই কোশ্চেন আসতে পারে। আমরা জানি কৃষ্ণ দৈবপরায়ণ নাকি, তিনি হচ্ছে কি করছেন, বেদ সংকলন করছেন। বেদ কি ঋষি যারা বা ঋষি মুনি যারা আছেন তাদের মুখের কথা, অথবা এই যে মুনিদের থেকে আমরা জানি যে মুনি থাকে, মুনি মানে ধরেন, এই মুনি কাকে বলে একটু সুন্দর করে বুঝান তো, কে পারবেন? মুনি মুনি গুরুজন, ধর্মগুরু নাকি? কেউ কি জানেন এই বিষয়ে? ঋষি। ঋষি টাইপের, তাই না? ওই তো ধর্মগুরু, আমি ওইভাবেই মিন করার ট্রাই করছি, ল্যাঙ্গুয়েজটা ওইরকম আসছে। তারা সরাসরি ঈশ্বরের থেকে যেই কথাগুলো বাণীগুলো শুনেছে, এই শোনা জিনিসগুলো তারা লিপিবদ্ধ আকারে যেগুলো লিখছে, ওই লিপিবদ্ধ জিনিসগুলোকে কালেক্ট করছে হচ্ছে কৃষ্ণ দৈবপরায়ণ, যেটাকে সে নাম দিয়েছে বেদ। বেদ হচ্ছে 4টা। স্মৃতি হচ্ছে একদম সহজ করে বুঝেন, যে সকল জিনিস মুখস্থ, এই যে মুনিরা শুনছে, মুনিদের থেকে তো কেউ শুনছে নাকি? সোজা কথা, আমি হচ্ছি কথার কথা ভাই, আমি ফ্লেক্স নিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। আমি হচ্ছি গুরু, আমার থেকে আমার শিষ্যরা শুনতেছে, আমার শিষ্যরা শুনে এই যে মেমোরাইজ করে রাখতেছে, এই মেমোরাইজের ভার্সনটা মানে এই যে স্মৃতিতে মাথায় আপনার স্মৃতি শক্তিতে মনে রাখতেছে, সেই জিনিসটাকে বলা হয় স্মৃতি। আশা করি খুব সহজে বুঝাতে পারছি। শ্রুতি হচ্ছে 4টা, স্মৃতি হচ্ছে 3টা। স্মৃতি আছে 3টা। একটা স্মৃতি হচ্ছে মনু সংহিতা, আর একটা হচ্ছে যাজ্ঞবল্ক্য সংহিতা, আর একটা হচ্ছে নারদ সংহিতা। আমি এগুলো লিখতেছি না, বইতে পাবেন, কিন্তু মুখে বলে যাচ্ছি যাতে আপনাদের মাথায় একটু গেঁথে যায়। আচ্ছা, এটা এই 3টা স্মৃতির নামটা মনে রাখা উচিত, কারণ পরীক্ষায় ইনকেস আসতেই পারে। স্মৃতিগুলো সাধারণত বইয়ের মতো, আমরা যে বইগুলো পড়ি, ধরেন বাজারে ধর্মীয় যে বইগুলো আছে, এই ধর্মীয় বইগুলো, এগুলোকে হিন্দু আইনের অন্যতম প্রধান উৎস হিসেবে ধরা হয়, কারণ ওইগুলো ডিরেক্টলি গুরুর থেকে শিষ্য শুনছে, শিষ্য মেমোরাইজ করছে, তারপরে সেইগুলো পুস্তক আকারে প্রকাশ করছে। এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স টাইপের ধরতে পারে। ব্যাখ্যা বা নিবন্ধন, আপনারা যারা মুসলিম আইনের অলরেডি ক্লাস করেছেন আমাদের, তারা রিলেট করতে পারবেন। আমরা যখন ইজমা কিয়াস পড়তে যাই, ইজমা পড়তে গেলে আমরা দেখি কি, যে যখন হচ্ছে কোরআন এবং হাদিসে স্পষ্ট করে কোনো ব্যাখ্যা নেই, সবকিছু সমাধান কোরআন হাদিসে আমরা জানি আছে, বিস্তর ব্যাখ্যার প্রয়োজন, তখন আমরা কি করি, ব্যাখ্যার জন্য ইজমাতে যাই। এই কমেন্টারিজ হচ্ছে হিন্দু আইনে সেই ইজমা, যেখানে আমরা কি করা হয়, ব্যাখ্যা করা হয়, ইন্টারপ্রিটেশনের যখন দরকার হয়, মূলত তখন হচ্ছে আমরা এই কমেন্টারিজে আসি। এখন এই ইন্টারপ্রিটেশন কে করতে পারবে? করতে পারবে হিন্দু একজন ধর্মগুরু, যার হিন্দু, ধরেন আমরা জানি কি এগুলো সংস্কৃত ভাষায় লেখা থাকে, তাই না? হিন্দু যারা আছেন আমার ভাই বোন, তারা রিলেট করতে পারবেন, সংস্কৃত ভাষাতে রিলেট করতে পারে। তারা যারা হচ্ছে সংস্কৃতিতে খুবই পটু এবং হিন্দু ধর্ম সম্পর্কে যারা খুব ভালো ধারণা রাখেন, তারাই হচ্ছে ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, এখন এই ব্যাখ্যাটা মূলত কোথা থেকে করা হয়? সাধারণত এই ব্যাখ্যাটা করা হয় স্মৃতি থেকে।
স্মৃতি আমার ওই পুস্তকে ওই বইতে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে পড়তে গিয়ে ওই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে আমার অসুবিধা হচ্ছে, তখন একজন গুরুজন মানে যাকে আমরা ঋষি বলে থাকি হিন্দু আইনে, বা যিনি হিন্দু আইনের খুব ভালো জ্ঞান রাখেন, তিনি যে ইন্টারপ্রিটেশনটা করেন। আচ্ছা, এখন এই কমেন্টারিজ, এই যে ব্যাখ্যাটা একটু রিলেট করে যায় আজকে, আশা করি এরপরে কোনোদিন আর পড়তে হবে না। এই যে কমেন্টারিজ এর কথা আমি বললাম, এই যে ব্যাখ্যাটা, এগুলো কি অনেক মানুষ দিছে? উত্তর হচ্ছে অনেক মানুষ দিছে, কিন্তু দুইজন ব্যক্তি হচ্ছে স্পেশালি দিয়ে গেছেন। দুইজন ব্যক্তি স্পেশালি দিয়ে গেছেন। একজনের নাম হচ্ছে বিজ্ঞানেশ্বর, আর একজন ব্যক্তির নাম হচ্ছে জিমুতু বাহন। বিজ্ঞানেশ্বর আর একটা হচ্ছে জিমুতু বাহন। বিজ্ঞানেশ্বর নামের যেই ব্যক্তি যেই ব্যাখ্যাটা দিয়েছেন, যে স্কুল অফ ল এখান থেকে আসছে, তাকে বলা হয় দায়াভাগা স্কুল, সরি মিতাক্ষরা স্কুল, দুঃখিত, তাকে বলা হয় মিতাক্ষরা স্কুল। ভাইয়া, জি, বইয়ের মধ্যে তো যজ্ঞবল্ক্য দেওয়া। আচ্ছা লেখেন, তারপরে দেখেন যজ্ঞ বিল্ল না কোন বিল্ল, তারপরে আমি বলতেছি। তাহলে বিজনেশ্বর নামের পণ্ডিত কি করে, মিতাক্ষরা ব্যাখ্যাটা প্রথমে হচ্ছে লিখেন। জিমুতু বাহন নামের ব্যক্তি, বোন ওটা আমি আসতেছি, জিমুতু বাহন নামের ব্যক্তি উনি হচ্ছে দায়াভাগা স্কুল অফ ল এর প্রণেতা। আপনারা যারা মুসলিম আছেন, আমি প্রত্যেক মুসলিম আইনের সাথে হিন্দু আইনটাকে রিলেট করে পড়াচ্ছি, কারণ বুঝতে সুবিধা হবে। কারণ হিন্দু ভাই বোনেরাও তো আমার মুসলিমরা পরীক্ষা দিবে। সেটা হচ্ছে সোজা কথা, আমরা স্কুল অফ মুসলিম লতে যখন আমরা যাই, তখন দেখি হানাফি আইন, তখন দেখি আমরা হানাফি, এবার হচ্ছে আরো কি কি মালিকি, হাম্বলি। হাম্বলি, অনেক স্কুল আছে। হিন্দু আইনে স্কুল হচ্ছে এই দুইটা, সহজ কথা এই দুইটা। স্কুল বলতে সোজা কথা ব্যাখ্যা করছে এই দুই ব্যক্তি, ব্যাখ্যা করছে যে স্কুলের নামে, ব্যাখ্যা করা যে নামটা দিয়েছি আমরা, সেটাকে আমরা মিতাক্ষরা এবং হচ্ছে দায়াভাগা স্কুল অফ বলি। আচ্ছা, এখন এই যে যাজ্ঞবল্ক্যর কথা আমার বোন বললো, মূলত মিতাক্ষরা স্কুল হচ্ছে স্মৃতি যে জায়গাটা ছিল, যাজ্ঞবল্ক্য বল্ক্য, উনি মূলত হচ্ছে স্মৃতির প্রণেতা, আর স্মৃতির ধারাবাহিক ব্যাখ্যা হচ্ছে মিতাক্ষরা স্কুল। জীবন কোশ্চেন করছিলেন, উত্তর পেয়েছেন? হ্যাঁ ভাইয়া, পাইছি। আচ্ছা, এইটা একটু good. আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, আবারও বলি, সমস্যা নেই। যাজ্ঞবল্ক্য নামের একজন ব্যক্তি মূলত স্মৃতি প্রণেতা। উনি এই এই স্মৃতির বিস্তারিত ব্যাখ্যা, সহজ করে বললে বা ধারাবাহিক ব্যাখ্যাটাকে মূলত হচ্ছে এই বিজ্ঞানেশ্বর নামের ব্যক্তি, উনি আরো বিস্তারিত ব্যাখ্যা করে একটা স্কুল নাম দিয়েছে, যেটাকে বলা হয় মিতাক্ষরা স্কুল। বোঝা গেছে ভাই? হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে পারছি। আচ্ছা, আপনারা আমার সাথে সাথে নোট করে যান। আজকের ক্লাসটা আমি 1.5 ঘন্টা নিতে পারবো না, কারণ আমার একটু কাজ আছে। তবে যতটুকু দিব ইনশাল্লাহ কাজে লাগবে। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো আরো যতটুকু গুছিয়ে ইনশাল্লাহ আপনাদের দেওয়া যায়। একটা কথা বলি ভাই বোন, আপনারা যখন পড়বেন, একটু আউট টপিকে মানে আউট অফ দা বক্স কথা বলি, যখন হচ্ছে পড়বেন যে কোনো সাবজেক্ট, যে কোনো আইন, যে কোনো টপিক্স এর উপর পড়বেন, একবারে স্পেসিফিক করে যদি বলি যে হিন্দু আইনের আপনি হচ্ছে প্রথম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা পড়বেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি প্লেন রিডিং দিবেন ওই পুরো অধ্যায়টাকে। ওই সময় আপনার কোনো কিছু বোঝার দরকার নেই, কোনো কিছু নোট নেওয়ার দরকার নেই, প্লেন রিডিং দিবেন। রিডিং দিতে গিয়ে আপনি হচ্ছে একটু দাগাবেন যেই জায়গাটা আপনার কাছে চোখে বাঁধবে। সেকেন্ড বার এসে পড়তে গিয়ে আপনি পড়বেন এবং খাতাতে নোট নেবেন, এবং যখন নোট নেবেন তখন দেখবেন আপনার খাতাটা খুব সুন্দর করে গুছিয়ে যাবে। এরপরে আপনি আমার কথা রিলেট করে নেন, যখন আপনি পড়বেন না কেন আপনার জন্য পড়াশোনা সহজ হয়ে যাবে। এই সহজ সিম্পল কৌশলটা অবলম্বন করতে পারেন যে কোনো আইন পড়তে গিয়ে অথবা বড় কোনো সাবজেক্ট পড়তে গিয়ে। কেমন? আচ্ছা, আমাদের প্ল্যাটফর্মটা ওপেন, সবাই ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, লিভ নেওয়ার দরকার নেই। এমন যারা জয়েন করে আবার লিভ নিতেছেন, মানে আমার কিছু ভাই ব্রাদার আর কি। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে আছে প্রথার জায়গাটা, কাস্টমের জায়গাটা, এটা নিয়ে রিটেন কোশ্চেন প্রচুর আসে। আপনারা কাইন্ডলি একটু লিখে নেন, প্রথার জায়গাটা থেকে রিটেন কোশ্চেন আসে প্রচুর, কাস্টম থেকে রিটেন কোশ্চেন প্রচুর আসে। আমি আপনাদের একটা কেস রেফারেন্স দিয়েছিলাম গতকাল, এখন পর্যন্ত একটা ব্যক্তিও আমাকে জমা দেয়নি, এটা খুবই দুঃখজনক। 3 দিন সময় দিচ্ছেন? হ্যাঁ 3 দিন দিছি, কিন্তু করতে তো হবে ফার্স্ট। আচ্ছা, এখানে একটা কেস রেফারেন্স ছিল মাদুরা বনাম মুট্টো রামালিঙ্গ, সেই কেস রেফারেন্সটা প্রথার মধ্যে আপনারা পেয়ে যাবেন।
এখানেই পাবেন যে আইনের প্রতিষ্ঠিত প্রথা হিন্দু আইনের ধর্মশাস্ত্র অনুযায়ী লিখিত বিধান থেকে অধিক শক্তিশালী। আমরা জানি প্রত্যেকটা পার্সোনাল লয়েরই রিটেন কিছু রুলস রেগুলেশন থাকে, রিটেন রুলস রেগুলেশন, তাই না? এখন এই মাদুরা ভার্সেস মুট্টু রামালিঙ্গ মামলাটাতে আসলো ক্লিয়ার প্রুফ অফ ইউজেস উইল আউট ওয়ে দ্য রিটেন টেক্সট অফ ল, যে লিখিত যে আইনগুলো আছে সেগুলোর থেকেও প্রথা কাস্টম গুলো অনেক বেশি শক্তিশালী। প্রশ্ন হচ্ছে কত বছরের কাস্টমকে আমরা শক্তিশালী কাস্টম হিসেবে ধরবো? কারো কি জানা আছে? 100 বছর। একটু লিখে নেন। যেই পার্টিকুলার জিনিসটা 100 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস হয়ে আসতেছে ওইটাকে মূলত আমরা শক্তিশালী কাস্টম হিসেবে ধরবো। সব কাস্টমকে শক্তিশালী কাস্টম ধরা যাবে না, তাহলে তার হিন্দু পার্সোনাল ল এর দরকার হইতো না, তাহলে তার হিন্দু রিটেন রুলস গুলো দরকার হইতো না। যে সকল কাস্টম 100 বছর ধরে প্র্যাকটিস হয়ে আসতেছে হিন্দু ল বলতেছে ওই সকল কাস্টম খুবই শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তা হিন্দু প্রতিষ্ঠিত আইনের উপরে প্রাধান্য পাবে। আমার কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। এখন এই কাস্টমটা কাদের মধ্যে প্রচলিত? এই কাস্টমটা হইতে পারে, আমি ধরেন একবারে সহজ করে বুঝাই, ধরেন দাস নামের একটা পরিবার আছে, দাস পরিবার, দাস পরিবার। আমি আমার এলাকার উদাহরণ দিই কারণ আমি তাদেরকে চিনি। দাস পরিবারদের পাশেই আছে কুণ্ড বাড়ি, তার মানে কুণ্ড কুণ্ড পরিবার, কুণ্ড কুণ্ড বাড়ি। আর তার থেকে একটু ভিতরের দিকে গেলে আছে বিশ্বাস বাড়ি। আমাদের এলাকায় হিন্দু অনেক বেশি। আচ্ছা, এখন এমন হতে পারে ধরেন এই অংশটা পড়ছে হচ্ছে ধরেন কথার কথা কালকিনিতে আমার উপজেলা, আর এই দুইটা পড়ছে হচ্ছে ধরেন ডাসার উপজেলায় আমার পাশের উপজেলা, অথবা ধরেন মাদারীপুর সদর, এটা কথার কথা। দাসবাড়িতে পার্টিকুলার কোনো একটা মানে শুধু ওই বাড়িতে একটা বিশেষ পরিবারে, দাসবাড়িতে একটা বিশেষ পরিবারে ওই বাড়িটাতে কোনো একটা কাস্টম 100 বছর ধরে প্রচলিত হয়েছে। কাস্টমটা কি? যে ধরেন হচ্ছে তারা বিয়ে যখন করে তখন হচ্ছে হাতিতে করে চলে যায়, হাতিতে করে না গেলে কন্যা না আনতে গেলে, কথার কথা আমি উদাহরণ দিয়ে দেবো, কন্যা না আনতে গেলে বিয়ে তাদের সম্পন্ন হয় না, তাদের এটা নিয়ম। তার মানে 100 বছরের অধিক সময় যখন ওই হাতিতে চড়ে কন্যা বধূরে আনতে যাবে, এটা একটা কাস্টম সেট হয়ে গেল এবং হিন্দু পার্সোনাল ল এর উপরেও এটা প্রাধান্য পেতে পারে। আমি যে উদাহরণ সাপেক্ষে বলছি, ডিরেক্টলি লেখার দরকার নেই। আবার এই এলাকাতে ধরেন ডাসার এরিয়াটাতে বিশ্বাসবাড়ি এবং কুণ্ডবাড়ি আছে, তাদের আবার কাস্টমটা আলাদাও হতে পারে, কিন্তু তারাও পার্টিকুলার একটা কাস্টম ধরেন 100 বছরের বেশি ধরে প্র্যাকটিস করতেছে। অথবা পুরো এক মাদারপুর জেলাতে একটা কাস্টম ধরেন 100 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস হচ্ছে, এমন হতে পারে। সোজা কথা 100 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস কোনো কাস্টম যদি প্রচলিত থাকে, সেই কাস্টমটাকে আমাকে রিটেন ল এর উপর প্রাধান্য দিতে হবে। প্রথাটা দিয়ে রিটেন কোর্সে আসতেই পারে, বিশেষ করে যারা রিটেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের একটা বিষয়, আমাদের ক্লাস লিঙ্ক গুলো অনেক জায়গায় যায় না এখন, যদিও আমাদের 100-এর মধ্যেই থাকে, কিন্তু আপনারা চাইলে তাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, অন্যকে হেল্প করবেন। হেল্প করলে জীবনে কমে না, আপনার রিজিক আপনার, আর একজনের রিজিক তার, এটা সবসময় মাথায় রাখবেন। এই যে আপনাদের মধ্যে আমি দেখছি, আপনাদের মধ্যে না, মানে আমি যখন নিজে পড়তাম চিন্তা করা হয়তো এরকম যে আমি যদি আর একজনের সাথে শেয়ার করি সে তো আমার থেকে বেশি পারবে, কোনোদিনও না ভাই, তারটা তার, আপনারটা আপনার। আচ্ছা, কাস্টম সম্পর্কে একটু বিস্তারিত পড়ে যাবেন, আবারও বলে যায় এখান থেকে রিটেন কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। আর কাস্টম সম্পর্কে আরেকটা কথা বলি, 100 বছর এবং অনেক সময় শব্দটাকে এইরকমও ধরা হয় যে নিরবিচ্ছিন্ন ভাবে চালু থাকতে হবে, যে ইট শ্যাল বি কন্টিনিউড অ্যান্ড প্র্যাকটিস ফ্রম টাইম ইমমেমোরিয়াল, যে অনেক বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ওই প্রথাটা চালু হয়ে আসতেছে, এরকম যদি হয় ওইটাকে কিন্তু আমরা শুনতে বাধ্য। এরপরে আমাদের জুডিশিয়াল ডিসিশন, আমাদের লেজিসলেচার যে ব্যাপারগুলো আছে, আইন স্ট্যাটুটরি ল গুলো, আমরা জানি হিন্দু আইনে এখন অনেকগুলো স্ট্যাটুটরি ল আছে যাদের হচ্ছে ওই আইনগুলোর কিন্তু আমাদের পার্সোনাল ল এর উপর একটা ইফেক্ট কাজ করবে। আমি ওই আইনগুলোর নাম লিখে দিব সামনে, কারণ ওই আইন থেকে ডিরেক্টলি শুধু আইনের নামটা আসে পরীক্ষায়, এমনও হয়, আমি বলে দিব। এবার হচ্ছে ইকুইটি অ্যান্ড জাস্টিস, আমাদের যে ইকুইটি প্রিন্সিপাল গুলো আছে এগুলো কিন্তু হিন্দু ল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেই জায়গাটা থেকে রিটেন কোশ্চেন আসে আর একটা, সেটা হচ্ছে ফ্যাক্টাম ব্যালেট। ফ্যাক্টাম ব্যালেট, ফ্যাক্টাম ব্যালেট, ফ্যাক্টাম ব্যালেট, এটা মূলত একটা ডিরেক্টরি প্রিন্সিপাল, নট ম্যান্ডেটরি। এটাকে আদেশ সূচক প্রিন্সিপাল বলা হয়, আদেশ সূচক, বাট নট ম্যান্ডেটরি,
বাধ্যতামূলক না। আপনি অনুসরণ করতে পারেন, যদি না করেন আপনার খুব একটা বেশি পাপ হবে না, তবে করাটা আদেশ সূচক হিসাবে দেওয়া হয়েছে। হিন্দু আইনে এই যে কিছু ডিরেক্টরি প্রভিশন আছে, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ফ্যাক্টাম ভ্যালিড প্রিন্সিপাল। একবারে সহজ করে আমি আরো একটা মামলার নাম বলছিলাম, শ্রী বালাসু ভার্সেস শ্রী বালাসু নামীয়। ওই মামলাটার ফ্যাক্ট কিন্তু আপনি আবার এখানে এসে পাবেন, এই ফ্যাক্টাম ভ্যালিড। দেখেন একবারে একটা উদাহরণ দিয়ে বুঝে পুরো ফ্যাক্টাম ভ্যালিডটা সহজ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ল, ধরেন আমাদের দ্বীপের হচ্ছে একমাত্র পুত্র হচ্ছে, ধরেন হচ্ছে শিব, দ্বীপের পুত্র শিব। এখন দ্বীপ যখন মারা যাবে, শিবকে তার মা, দ্বীপ বাঁচা থাকা অবস্থায় বলছে তুমি দত্তক দেবে, ও হচ্ছে একমাত্র সন্তান, একমাত্র সন্তান। শিবকে এখন দত্তক নিতে চাচ্ছে রোমান। প্রশ্ন হচ্ছে একমাত্র সন্তানকে কি দত্তক দেওয়া যায় কিনা? না। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য হিন্দু পার্সোনাল ল, একমাত্র পুত্র সন্তানকে কোনো অবস্থাতেই দত্তক দেওয়া যায় না, এক্সেপ্ট অন কেসেস। অন কেস, সে একটা ক্ষেত্র কি, সেটা হচ্ছে আপনি দত্তক দিয়ে ফেলছেন, আপনি জানতেন না, আপনি দত্তক দিয়ে ফেলছেন। একবার যখন আপনি দত্তক দিয়ে ফেলছেন, এইটা যদিও হিন্দু পার্সোনাল ল প্রভিশন ব্রেক করে, কিন্তু নির্দেশনা মানে নির্দেশনা মানে ডিরেক্টরি প্রভিশন হচ্ছে এইটা, যে আপনি যদি একবার দত্তক দিয়ে থাকেন ওইটাকে আর ভয়েড করা যাবে না, ওইটা ভ্যালিড হয়ে যাবে, কারণ দত্তকটা অলরেডি কার্যকর হয়ে গেছে। আর হিন্দু আইনে ওই প্রপার্টির মতোই একবার যে কাজটা হয়ে যাবে ওটাকে আর ফেরত আনা যায় না। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে হচ্ছে কোনো অবৈধ কাজ করার পর এই ফ্যাক্টম ভ্যাল নীতি অনুযায়ী বৈধ হয়ে যায়, পরবর্তীতে ওটা ফিরিয়ে আনা যায় না। না, সুযোগ নেই। আবার ধরেন আমরা জানি যে হচ্ছে যখন দত্তক দেওয়া হয় তখন ধরেন কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, একটা অনুষ্ঠান করতে হয় নিয়ম অনুযায়ী, অনুষ্ঠানটা আপনি পালন করেন নাই, কিন্তু ওইগুলো ডিরেক্টরি প্রভিশন ছিল। ডিরেক্টরি প্রভিশন নট ম্যান্ডেটরি, এর জন্য ওই দত্তকটাকেও ইনভ্যালিড বলার সুযোগ নাই, অবৈধ বলার সুযোগ আপনার নাই। আচ্ছা, এই যে শ্রী বালাসু ভার্সেস শ্রী বালাসু নামীয় মামলাটায় দেখবেন এখানে বলছে একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ বৈধ বলিয়া স্থিরকৃত করা হয়। এই মামলাটাতে তখন বলা হয়েছে একমাত্র পুত্রকে দত্তক দিছে তো দিছে, এটা নিয়ে আর ক্যানজালের দরকার নেই, একবার দিয়ে ফেলছে শেষ, তারা বুঝে শুনেই দিছে। এর জন্য একমাত্র পুত্রের দত্তকে ভ্যালিড হিসাবে ধরবেন। দেখেন একটা মামলা, আপনারা আরেকটা একটু ইনফরমাল বলি, এটা আপনাদের লেখাপড়ার সাথে, আপনারা যখন একটা কেস রেফারেন্স খাতাতে তুলবেন, আপনার শুধু একটা কেস রেফারেন্স খাতাতে তুললে শুধু জাজমেন্ট অংশটা তুলবেন, অপারেটিভ পার্টটা 2-3 লাইনের মধ্যে লিখবেন, আপনার পুরো ফ্যাক্ট লেখার দরকার নেই। যদি এইরকম হয় যে আপনার কাছে পুরো মামলাটা চাইছে এবং মামলাটা সব কোশ্চেনের অ্যান্সার মার্ক হচ্ছে 12 মার্ক, তখন চাইলে আপনি একটু ডিটেলসে দিতে পারেন, নতুবা এটা অতিরিক্ত ডিটেলস দিয়ে আপনার খাতা ভরার দরকার নেই। আর চেষ্টা করবেন অবশ্যই কেসের নামটা ব্লু পেন দিয়ে লেখার, নর্মাল যে ব্লু পেন, আবার জরিল জরিল ব্লু পেন ওইগুলো না, নর্মাল ব্লু পেন দিয়ে লিখবেন যাতে একটু আই ক্যাচিং হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর একটা বিষয়, যদি আপনি চান যে কেসের জাজমেন্ট আপনি 3 লাইন লিখবেন এবং সেটা আপনি ব্লু পেন দিয়ে লিখবেন, লিখতে পারেন, ইটস পারমিটেড, এটা নিয়ে কোনো ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব দরকার নেই। আর যদি আপনি মনে করেন শুধু কেসের নাম ব্লু পেন দিয়ে লিখে জাজমেন্ট আপনি কালো কালারে লিখবেন, তাও ইউ আর মোস্ট ওয়েলকাম, সেটা আরো ভালো। ব্লু কালি দিয়ে লিখলে সমস্যা নেই, জাস্ট এতটুকু ক্লিয়ার করে গেল। আচ্ছা, হিন্দু আইনে মাইগ্রেশন ইজ এ ভেরি বিগ ফ্যাক্ট। মাঝে মধ্যে একটা রিটেন কোশ্চেন আসে, এ হিন্দু ক্যারিজ হিজ পার্সোনাল ল উইথ হিম। এ হিন্দু ক্যারিজ হিজ পার্সোনাল ল উইথ হিম। আচ্ছা, বাংলাদেশের হিন্দুরা কোন স্কুল অফ ল ফলো করে সাধারণত? ভাবা। পশ্চিমে যখন আপনি যাবেন, পশ্চিমবঙ্গ ওই এরিয়াটাতে যখন যাবেন, অথবা ধরেন হচ্ছে আসাম বা ওই আশেপাশের এরিয়াগুলোতে যাবেন। আচ্ছা, যে উইল, আচ্ছা উইলের প্রভাব বাংলাদেশে স্বীকৃত যে উইলের আছে সে উইল। আচ্ছা, একজন আনমিউট আছেন, তাহলে একটু মিউট করেন। দেখেন সেটা হচ্ছে আসাম বা পশ্চিমবঙ্গের দিকে যখন যাবেন তখন দেখবেন তারা হচ্ছে দায়াভাগা স্কুল করে। বাংলাদেশে অনেক হিন্দু দায়াভাগা স্কুল ফলো করে যারা হচ্ছে ইন্ডিয়াতে পার্মানেন্টলি চলে গেছে। প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন হইল এক দেশ থেকে অন্য দেশ, এক এলাকা থেকে এক এলাকা, অথবা বাংলাদেশের এক পার্ট থেকে আরেক পার্টে গেছে,
এখন কথা হচ্ছে তার কি স্কুল অফ ল চেঞ্জ হবে কিনা বা তার চেঞ্জ করার সুযোগ আছে কিনা। একবারে সহজ করে বলে দিই, মনে রাখেন। সেটা হচ্ছে সে যদি মনে করে পশ্চিমবঙ্গে যে সে এখন থেকে মিতাক্ষরা স্কুল ফলো করবে, সে চাইলে এখন থেকে মিতাক্ষরা স্কুল ফলো করতে পারবে। সে যদি চায় যে না আমি দায়ভাগা স্কুল ফলো করে আসছি, আমি দায়ভাগাই থাকবো, সে চাইলে সেটা তো স্টে করতে পারবে। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। অল ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার পার্সন, যিনি মাইগ্রেট করছে ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার অর অন এরিয়া টু আনাদার এরিয়া। বুঝা গেছে এই জায়গাটা? এখন কোন ব্যক্তি যদি তার স্কুলটাকে চেঞ্জ করতে চায়, ধরেন সে দায়ভাগা থেকে মিতাক্ষরা স্কুলে যেতে চায়, বলতেছে যে আমি এখন আমার স্কুল অফ লটাকে আমি চেঞ্জ করতে চাই, আমি এখন আর মিতাক্ষরা দায়ভাগা স্কুলের রুলস ফলো করব না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তাকে প্রকাশ্যে একটা ঘোষণা দিতে হবে, এক্সপ্রেস ডিক্লারেশন, যে আমি আজ থেকে মিতাক্ষরা স্কুল ফলো, দায়ভাগা স্কুল ফলো করব না, আমি আজ থেকে মিতাক্ষরা স্কুল ফলো করব। এবং তাকে ওই মিতাক্ষরা স্কুলে সকল ধরনের ফর্মালিটিস মেনটেন করতে হবে, মানে যত ধরনের ওদের আচার অনুষ্ঠান আছে এখন থেকে সব সিরিমনিজ গুলো পালন করতে হবে। বলতে পারবে না এটা করবো এটা করবো না। দ্বিতীয় হচ্ছে সে স্বেচ্ছায় অবশ্যই এটা গ্রহণ করবে, তাকে প্রেশার দেওয়া যাবে না। সে পশ্চিমবঙ্গে গেছে, এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা তাকে ধরে বলতেছে তুমি এখন থেকে দায়ভাগা স্কুল ফলো করতে হবে, তোমাকে মিতাক্ষরাই ফলো করতে হবে, না, জোর করা যাবে না। এই তিনটা জায়গা কিন্তু ফলো করতে হবে। ইন কেস অফ মাইগ্রেশন, আপনি যদি স্কুল অফ ল চেঞ্জ করতে চান, এই তিনটা জায়গা আপনাকে মাথায় রেখে, এই তিনটা জিনিস এনশিওর করে আপনাকে হচ্ছে স্কুল অফ লটাকে চেঞ্জ করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন ভাই বোন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কত তারিখ? 3 তারিখে, তাই না? 4 তারিখ। 4 তারিখে। আচ্ছা 4 তারিখ, হ্যাঁ 4 তারিখের ক্লাসটা একটু বেশি টাইম হবে, আজকের ক্লাসটা একটু শর্ট হবে কারণ আমি একটু কাজের জন্য ব্যস্ত। আচ্ছা, কিছু আইনের নাম আমি লিখে দিব একদম সাল সহ, ওই আইনের নামগুলো একটু মুখস্থ করে ফেলবেন এখন না, আমি পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব, কারণ ওইগুলো থেকে অনেক সময় প্রিলিমিনারি কোশ্চেন গুলো আসে। উত্তরাধিকার আইনের এই যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, দ্যাট মিন্স প্রপার্টি রিলেটেড ডিরেক্ট চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে রিটেন কোশ্চেন আসে। আমি আজকে ক্লাসটা বাড়াতে গেলে তো 1 ঘন্টা লাগবে। দেখি, আচ্ছা আপনাদের কিছু কোশ্চেন নেই, আমি আর আজকের ক্লাসটা বাড়াবো না, কেমন? আমার একটু জরুরি কাজ আছে, একটু বের হইতে হবে, আমার খুবই ইমার্জেন্সি। আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি যে ক্লাসটা 1.5-2 ঘন্টা নেওয়ার মতো আমি আবার আজকে নিতে পারতেছি না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন হিন্দু ল রিলেটেড। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমি যে যতটুকু পড়ালাম প্রথম চ্যাপ্টারটা, নেক্সট দিন আমি ক্লাসটা 2 ঘন্টার মতো নিবে ইনশাল্লাহ, যাতে করে এই গ্যাপটা কাভার হয়ে যায়। আশা করি আপনারা একটু কনসিডার করবেন, আমি দুঃখ প্রকাশ করতেছি যে পুরোটা নিতে পারতেছি না। আপনাদের কাজ হচ্ছে প্রথম এই চ্যাপ্টারটা সুন্দর করে নোট করবেন, একবারে সুন্দর করে নোট করবেন, হ্যান্ড নোট। হ্যান্ড নোট করে চাইলে আপনারা আমাদের রোমান ল স্কুলের গ্রুপে অ্যানোনিমাসলি অথবা আপনার নামেই আপনি পোস্ট করতে পারবেন এবং এটা অ্যাপ্রুভ করা হবে। এর আগের দিন একটা টাস্ক দিয়েছিলাম, কি যে হচ্ছে সব থেকে, কি বলছিলাম এর আগের দিনের টাস্কটা ভুলে গেছি। সুন্দর করে যদি হোমওয়ার্ক করে মানে মুসলিম লটা নোট করতে পারে তাকে একটা বই দেওয়া হবে। আচ্ছা 5টা কেস দিছিলেন ভাই, ওই কেস 5টা খুব সুন্দর করে। হ্যাঁ, আর আজকের আর একটা টাস্ক, 5 দিন আমি 5টা বই দেবো। প্রথম আজকের টাস্ক হচ্ছে এই যে প্রথম চ্যাপ্টার যে আমি পড়াইলাম, যার নোট সব থেকে সুন্দর হবে তাকে আরো একটা, তাকে দেওয়া হবে হিন্দু লয়ের বই। জান, এটা আর একটা গিভ হবে, প্রত্যেক ক্লাসে একটা করে গিভ হয়ে যাবে এখন থেকে ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে ছিল মুসলিম লয়ের গিফট, আজকে হিন্দু লয়ের একটা বই গিফট যাবে, যার প্রথম চ্যাপ্টার সব থেকে সুন্দর নোট হবে, এবং করে গ্রুপে শেয়ার করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আমি সিলেক্ট করতে পারবো, যদি দেখি আমি একাধিক দিব। আজকে আর আমি বাড়াবো না ভাই বোন, আমি একটু আপনাদের থেকে লিভ নিতে চাচ্ছি, আমি একটু জরুরি কাজে বের হব, না যেয়ে পারতেছি না, এর জন্য যেতে হচ্ছে। আজকে এখানেই থাকুক, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।